কিছু সময় আগে আমার বয়ফ্রেন্ড আমাকে তার ব্ল্যাক লিস্টের সদস্য করে দিল। তার ভাষ্য মতে আমার একটা অপরাধ আছে, আর তা হলো আমি গরিব ঘরের মেয়ে। অথচ প্রেমের শুরুতে হাতটা ধরে বলেছিল, উঁচু নিচু আমি মানি না, আমি শুধু জানি তুমি আমায় ভালোবাসো আর আমি তোমাকেই ভালোবাসতে চাই। তুমি যদি আমায় ফিরে দাও তাহলে ভাববো যে বড় ঘরের ছেলে হওয়াটাই আমার দোষ। ছেড়ে দেবো এই সংসার, তবুও তোমায় গ্রহণ করব আমি। সদ্য পিতা হারানো আমিটা জেনে গেলাম একটা শক্ত হাতের প্রয়োজন ছিল। আমার দিকে বাড়ানো হাতটা চেয়েও আমি ফিরেও দিতে পারলাম না। নিষ্ঠুর এমন বলল যে তোর জন্য নিজের সংসার সারতে চায়, সে আর যাই হোক তোকে কখনো ছাড়বে না। কিন্তু আমি অভাগী ভুলে গিয়েছিলাম পৃথিবীটা কঠিন আদলে তৈরি। এই রজনীতে টাকাই সব। প্রয়োজন ছাড়া কেউ কারো নয়, প্রয়োজনে মানুষ হয় আপন। যেমনটা আমি তাকে প্রয়োজনে গ্রহণ করেছিলাম, তবে কখনো ছাড়তে চাইনি। কিন্তু সে এক মুহূর্তে বুঝিয়ে দিল আমি তার প্রয়োজনের প্রিয়জন ছিলাম। লাইনগুলো লিখেই ডায়েরিটা বন্ধ করে দিল হুর। সবটাই তিক্ত হয়ে গেছে তার নিকট। 6 মাস আগের ঘটনাগুলোই লিখছে সে। ভালোবাসা বলতে কিছুই নেই, হারিয়ে যায় সকলে। কেউ কথা দিয়ে কথা রাখেনি, যেমনটা রাখেনি বাবা। 2 চোখ মুছে হুর ডুবে যায় স্মৃতিতে। কত শত রঙিন স্বপ্ন বুনেছিল সে, বাবা হাত ধরে বলেছিল। অথচ সেই বাবাই চলে গেলেন। হুমায়ুনের ক্যান্সার ছিল, চিকিৎসা করার সুযোগ মেলেনি। তার আগেই মারা যান উনি। ডায়েরিটা যত্ন করে তুলে রাখে আলমারিতে। রুগ্ন মায়ের রুমে গিয়ে বসে পড়ে। দিন দিন লতিফার অবস্থাও খারাপ হচ্ছে। কে জানে কোন রোগ হয়েছে। হুরের মস্তিষ্ক তেমন কিছু ভাবতে পারে না। লতিফা বললেন, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে। না করে দিও মা। এটা কেমন কথা হুট? আমি অসুস্থ, তোর বাবা নেই, আর তুই কি না বিয়ে করবি না? মা, তুমি অসুস্থ, এই অবস্থায় বিয়ে কেমন করে করি বলো তো? এর জন্যই বলছি বিয়ে করতে। আমি মরলে পাড়ার কুত্তারা হুমড়ি খেয়ে পড়বে, ছিঁড়ে খাবে। তবুও আমি বিয়ে করতে চাচ্ছি না মা। দেখ মা, তোর হাতটা শক্ত করো, হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিন্তে মরতে পারবো। এইটুকু প্রতিদান দে মা, নাকচ করিস না আর। কেঁদে ওঠে হুর। লতিফা হাত ধরে বলে, তোমাকে রেখে কেমন করে থাকবো আমি? এর জন্যই তো কাছাকাছি বিয়ে দিব, যাতে যখন ইচ্ছে আসতে পারিস। মানে? জমিদার বাড়ি থেকে প্রস্তাব এসেছে। পরশু জমিদার বাড়ির বড় ছেলে বিয়ে হওয়ার কথা, তবে জমিদার বাড়ির ছোট ছেলে সেই মেয়েকে নিয়ে চলে গেছে। কথাটা শোনা মাত্রই মাথায় আকাশ ভেঙে পড়ল হুরের। তাহির ওর প্রাক্তন হয়, আর সে তো জমিদার বাড়ির ছোট ছেলে। চোখ দুটো ছলছল করে ওঠে ওর। এ কেমন পরীক্ষার মধ্যে পড়তে হলো তাকে? যার সাথে বিয়ে হবে তাকে এখনো দেখেনি হুর, দেখার কোনো আগ্রহ নেই। মায়ের ইচ্ছার মর্যাদা দিতে গিয়ে নিজেকে বলি দিয়েছে সে। কিছু করার নেই এখন। এই পৃথিবীতে একজনই আছে তার, সে ওই শয্যাশাহী। লতিফার কিছু হলে চারপাশের হায়নারা ওকে কলঙ্কিত করে দেবে। সবকিছু বিবেচনা করে বলি হতে রাজি হয়েছে হুর। প্রাক্তন প্রেমিকার বাড়িতেই বউ হয়ে যাচ্ছে সে। জমিদার বাড়ি থেকে হলুদের জিনিসপত্র এসেছে। এক কড়িও খরচ করতে হবে না মেয়ের বাড়ি, শুধু তারা মেয়েটাকেই নেবে। হুরকে বেশ পছন্দ করেছেন জমিদার গিন্নি, তাই তো এত শত আয়োজন। হলুদ শাড়ি পরিয়ে উঠানে নেওয়া হয় হুরকে। লতিফা মেয়ের দিকে তাকিয়ে আছেন, দৃষ্টিতে খুশি ঝলমল করছে। মেয়ের হাসি দেখে মৃদু হাসে হুর। মায়ের কোনো বড় অসুখ হয়েছে বলে তার ধারণা। সবাই হুরকে হলুদ লাগাতে থাকে। হঠাৎ করে কয়েকজন এসে বলে, এই এই জমিদার গিন্নি এসেছে, সবাই সরে যাও। সবাই দুই ভাগে ভাগ হয়ে দাঁড়ায়। হুর লক্ষ্য করে মাঝবয়সী সুন্দর স্বাস্থ্যের এক মহিলা এগিয়ে আসছেন, গায়ে অলংকারে ভরা, চাল চলনে বেশ ভাব। এগিয়ে আসে সে হুরের দিকে।
হুরের মাথায় হাত রেখে বললেন, মাশাআল্লাহ, আমার বাড়ির যোগ্য বউ হতে হবে কিন্তু। মাথা ঝাঁকায় হুর। জমিদার গিন্নির নাম রুমা। তিনি একটি বক্স থেকে গহনা বের করে হুরের গলায় পরিয়ে দিলেন। প্রচণ্ড অবাক হয় হুর। এত ভারী গহনায় কেমন অস্বস্তি হচ্ছে তার। রুমা সেটা বুঝে নিয়ে বললেন, এটা তোমাকে প্রথম দেখার জন্য দিলাম। তোমার রূপের কথা অনেক শুনেছি, তবে ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তোমার নামের মতোই তুমি সুন্দর। আসমান থেকে যেন কোনো হুর নেমে এসেছে। রুমার মুখে প্রশংসা শুনে লজ্জা পেল হুর। পরক্ষণেই ভাবনা আসে তাহিরের কথা। তাহির ফিরে এলে ও বাড়িতে কেমন করে থাকবে হুর? বিয়ের দিন সকালে প্রচণ্ড মন খারাপ হয় হুরের। মন খারাপের কারণ সে খুঁজে পায় না। একটু পরে যে মানুষটা স্বামী হতে চলেছে তাকে এখনো দেখেনি সে। দেখার জন্য ভিতর থেকে কোনো চঞ্চলতাও নেই। যেন বিয়ে নয়, চলছে পুতুল খেলা। আজ বলেছে আর কালই বিয়ে। আশ্চর্য! অন্যের পাপের শাস্তি যেন তাকে দেওয়া হচ্ছে। জমিদার বাড়ি থেকে কয়েকজন মেয়ে পাঠানো হয়েছে। সকাল থেকেই তারা হাত পায়ে মুখে কি যেন মাখিয়ে বসিয়ে রেখেছে। রূপচর্চার চরম পর্যায়ে ওঠানো হয়েছে। হুরের কোনো অনুভূতি নেই। কিছু মেয়ে নানানভাবে মজা করে চলেছে। মেয়েটা সেদিকে ধ্যানই নেই। হঠাৎ করেই বাহুতে ধাক্কা পায়ও। ঘুরে তাকাতেই দেখে দুটো মেয়ে হাসছে। অপ্রস্তুত হয় মেয়েটা। তিথি বলে, কি গো ভাবি, কোন ধ্যানে আছো? আমরা এতক্ষণ ধরে এসেছি, অথচ তোমার ধ্যানই নেই। হুর ঈষৎ অপ্রস্তুত হলো। তারপর শোধালো, তোমরা? আমরা হলাম তোমার ননদিনী। ও আচ্ছা, দাঁড়িয়ে আছো কেন? আসো তোমরা। হুরের পাশে বসে তিথি। জুহি আশেপাশে তাকিয়ে বলে, শোনো ভাবিজান, আমার ভাইয়া কিন্তু একদম অন্য রকমের, তাকে সবসময় হাতে রাখবে কেমন? মৃদু হাসে হুর। ফিসফিস করে তিথি বলে, আমার ভাইয়া যেন প্রথম রাতেই সব মিষ্টি পেয়ে যায় ভাবি, ওকে অপেক্ষা করিও না আবার। জুহির এহেন কথাতে লজ্জায় রাঙা হয় হুর। বাচ্চা বাচ্চা মেয়েরা কী সব কথা বলছে। হুর কোনো উত্তর করতে পারে না। সে নিজেও খুব বড় এমন নয়, সবে 18 শেষ করেছে। এই তো মাসখানেক আগে এইচএসসি পরীক্ষা দিল। জুহি আর তিথি যেন আজ ঠিক করেছে হুরকে লজ্জায় মেরে ফেলবে। হুরের দম বন্ধ হয়ে যাবার মতো অবস্থা। কোনো মতে উঠান থেকে উঠে আসে সে। ক্লাস 10-এর মেয়েরা এত দুষ্টু হয় নাকি? সোনালি পাড়ে লাল বেনারসি পরানো হয়েছে হুরকে, সাথে ভারী গহনার সেট, মুখে মেকআপের ছাপ। সব মিলিয়ে হুর আজ নতুনভাবে হুরের মতন সেজে উঠেছে। অদ্ভুত সুন্দর লাগছে মেয়েটাকে। দূর থেকে চোখের পানি ফেললেন লতিফা। মেয়েকে বিয়ে দিলে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন। তিনিও একই রোগে আক্রান্ত। হুমায়ুন সিগারেটের নেশায় মত্ত ছিল। তার সাথে 22 বছর সংসার করেছে লতিফা। হুমায়ুনের সাথে সাথে তাকেও মরণ ব্যাধিতে ধরেছে। দু চোখের কান্নিসের পানি টুকু মুছে নিয়ে এগিয়ে আসেন তিনি। হুল লতিফাকে দেখেই ছলছল নয়নে তাকায়। লতিফা মেয়ের কপালে চুমু দেন। হুরের বুক হু হু করে ওঠে। লতিফা চলে আসেন অন্য ঘরে, যেখানে বিয়ে পড়ানো হচ্ছে। কিছুক্ষণ পর কবুল বলতে বলা হয় হুরকে। কয়েকবার শ্বাস ফেলে কবুল বলে হুর। বিয়ের মোহরানা তৎক্ষণাৎ পরিশোধ করতে হয় জিহানকে। মেয়েকে বিদায় দেওয়ার সময় ভেঙে পড়েন লতিফা। আশেপাশের মহিলারা সামলায় লতিফাকে। হুর এক বিন্দু চোখের পানিও ফেলে না। সে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা হয়, মায়ের সামনে আর ভেঙে পড়বে না। জমিদার বাড়ির নিয়ম অনুসারে নতুন বউকে পালকিতে তোলা হয়। পালকি চড়া শুরু করলেই দুই চোখ পেয়ে অশ্রু বেরিয়ে আসে। পালকি যত আগায় হুর যেন ঠিক ততটাই পিছন ফিরে তাকায়। ভবিষ্যৎ নিয়ে ভাবনা আসে না তার। সে তাকিয়ে তাকিয়ে দেখে তার ফেলে যাওয়া মমতাময়ী মাকে। কেন যেন বুকটা ভারী অনুভব হয়। আচ্ছা, এখন কি তার কিছুই হারানোর ব্যথা অনুভব হচ্ছে? কি হারাবে সে? তার মমতাময়ী মাকে? জমিদার বাড়ির বড় ছেলে জিহান, তাকে দেখেনি হুর। এখন তাকে ঘরে বসিয়ে দেওয়া হয়েছে।
মস্ত বড় ঘরটা ফুলের গন্ধে ভরে উঠেছে। হুর বুক ভরে শ্বাস নেই, তার দুটো চোখ বুজে আসতে চায়। সহসায় দরজা খোলার আওয়াজ হয়, ঘুম ছুটে যায় ওর। ও চেপে বসে থাকে, বুকের ভিতর কেমন করছে, অপরিচিত মানুষের ঘ্রাণ অনুভব করছে। হুর দম আটকে বসে থাকে। জিহান চুপচাপ স্বভাবের, জীবন নিয়ে তার অনেক বেশি ভাবনা রয়েছে, তবে সেটা প্রচার করে বেড়ানোর স্বভাব নেই তার। ও ধীরে ধীরে মেয়েটির পাশে এসে বসে। হুর তখন মাথা নিচু করে আছে। ও শোধায়, এভাবেই রাত পার করবে নাকি? প্রথমবারের মতো পুরুষ কণ্ঠটি শুনতে পায় সে। কম্পিত হয় দেহ। জিহানের কথার জবাব মেলে না। ও হাসে, ফের শোধায়, রাগ করে আছো নাকি? হুর মাথা দোলায়, নাকচ করে বোঝে রাগ করেনি। তবে এবার মুখ খোলে হুর, মৃদু সুরে বলে, কিছু হয়নি তো? তাহলে এই ভারী কাপড় পরে আছো যে? চেঞ্জ করে আসবো? অবশ্যই। জবাব পেয়ে তৎক্ষণাৎ উঠে যায় হুর, চেঞ্জ করে আসে। এসে দেখে জিহান নিজেও পোশাক পরিবর্তন করেছে। মানুষটির শরীর থেকে মন ভালো করার মতো সুবাস মিলেছে। জিহান এগিয়ে আসে, একদম বরাবর হয়ে দাঁড়ায়। হুর তখনও মাথা নামিয়ে আছে। পুরুষটি তার শক্ত হাতের সাহায্যে মেয়েটির থুতনি উঁচু করে ধরে। এতে দৃশ্যমান হয় সমস্ত মুখ। ওর মন জোড়ায়। এই মুখটির প্রতি বিশেষ মায়া অনুভব করে সে। ছোট ভাইয়ের করা সমস্ত কিছুই জানে ও। হুরকে প্রথমবার দেখে জিহানের মনে হয়েছিল এই মেয়ে শুধু তার, শুধুই তার। জিহান কেমন করে তাকিয়ে আছে, এদিকে লজ্জায় চোখ নামিয়ে ফেলেছে হুর। জিহান হাসে, কানের কাছে এগিয়ে যায়, তারপর ফিসফিস করে বলে, শোনো মেয়ে, তুমি আমার প্রয়োজন নও, বরং প্রিয়জন। প্রয়োজন ফুরিয়ে যায়, তবে প্রিয়জন ফুরায় না। ছেলেটির এহেন কথায় হুরের শরীর কেঁপে ওঠে, দু চোখে অশ্রু নামে। তবে সত্যিই কি প্রিয়জন পেল সে? একটি মিষ্টি সকালের সূচনা হলো। জিহানের সর্বাঙ্গে নববধূর ঘ্রাণ। হুরের ঘুম বেশ আগেই ভেঙে গিয়েছে, তবে হাতের বাঁধন থাকায় উঠে যেতে পারেনি। জিহান চোখ মেলে চাইল, পাশ ঘুরতেই বুকের ভিতর এক রহস্যময় অনুভূতি পেল, যা আগে কখনো হয়নি। আপনার ঘুম ভেঙেছে? এ কথা বলেই নিজের শরীর থেকে পুরুষটির আলগা হয়ে যাওয়া হাতটি সরিয়ে নিল হুর। উঠে বসে দ্রুত আরশির সামনে এলো, শরীরের পোশাকটি ঠিক করে নিয়ে বলল, আমি ফ্রেশ হয়ে আসি। অনেকটা দ্রুতই চলে গেল হুর, যেন পালিয়ে বাঁচার প্রয়াস। জাহিন কয়েক সেকেন্ড মনে থেকে অধঃপ্রসারিত করলো। গতকাল থেকে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে, আর এই পরিবর্তন ওর কাছে ভীষণ উপভোগের। হুর যখন ফ্রেশ হয়ে এলো, জাহিন তখন পুরো জেগে গিয়েছে। জানালার পর্দা খুলে দিতেই সকালে মিষ্টি রোদ এসে ঘরময় ছোটাছুটি খেলছে। ভেজা চুলগুলো তাওয়ালে দিয়ে পেঁচিয়ে নিয়েছে মেয়েটা। জাহিন যখন তার দিকে দৃষ্টি ফেরালো, ও তখন কিছুটা আমতামতা করে বলল, মানে ওয়াশরুমের ওই তওলাটা ছিল আপনার বোধহয়, আমি ব্যবহার করে ফেলেছি। শেষ বাক্যটা বলতে গিয়ে মেয়েটা কেমন সংকোচে ডুবে গেল। ওর আচরণে হেসে ফেলল জাহিন। সমস্যা নেই, আমাকে দাও, আমিও গোসল করে আসি। চুল থেকে তাওয়ালেখানা খুলে দিল হুর, সেটা নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল জাহিন। তাওয়ালে থেকে অদ্ভুত সুন্দর এক ঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই সুন্দর ঘ্রাণ এখন থেকে রোজ পাওয়া যাবে। বিষয়টা স্মরণ হতেই বুকের ভিতর কেমন অদ্ভুত একটা অনুভূতি হয়। জাহিনের অধর আপনা আপনি প্রসারিত হলো। একে হয়তো ভাগ্য বলে। মেজাজ উষ্ণ হয়ে আছে জমিদার গিন্নি রুমার। ছোট ছেলেটার খোঁজ এখনো পাওয়া যায়নি। তিনি এবার অধৈর্য হয়ে যাচ্ছেন। একটা কাজ যদি ঠিক মতন হয়, ও কোথায় পালিয়েছে? দেশ ছেড়েছে কি? সামনে থাকা ছেলেটা মাথা নত করে রাখে, মিনমিনে সুরে বলে, একটা মানুষ উধাও হয়ে গেল। সেই দিনটা কবে আশরাফ? আরাফ নামের ছেলেটা মাথায় নামিয়ে রাখে। রুমা ক্ষণে ক্ষণে মেজাজ হারাচ্ছেন। জাহিন সিঁড়ি দিয়ে নেমে আসছিল, তাকে দেখেই আরাফ বাহিরের দিকে অগ্রসর হলো। কি খবর বাবা? মুহূর্তেই মেজাজ বদলে কথাটা বললেন রুমা, তবে জাহিন সেটা ধরে ফেলল। আরাফকে যেতে দেখেছে সে। তাহিরকে পাওয়া যায়নি? রুমা যেন কথাটা এড়িয়ে যেতে চাইলেন,
দৃষ্টি ঘুরিয়ে বললেন, হুর কোথায়? সাথে এলো না? একটু পরেই আসবে। তার আগে বলুন, তাহিরকে পাওয়া যায়নি? যায়নি তো কি হয়েছে? পাওয়া যাবে, দেশ ছেড়ে তো পালায়নি। সেটা ঠিক। বলে সামনের দিকে তাকালো ও। হুরকে নামতে দেখা যাচ্ছে, তাই বিষয়টা আর লম্বা হলো না। জাহিন আর রুমা দুজনে মেয়েটার দিকে দৃষ্টি দিয়ে আছে। সদ্য গোসল করে নামা হুরকে হুরের অপরূপই দেখাচ্ছে। মাশাআল্লাহ। কাছে এগিয়ে এসে কথাটা বললেন রুমা। হুর অনেকটাই লজ্জা পেল। একবার জাহিনের সাথে দৃষ্টিও মিলে গেল। ও চট করে দৃষ্টি ফিরিয়ে অন্য পাশে চাইল। সবকিছু মেনে নিয়ে বিয়েটা করেছে হুর, তবে কোথাও একটা সংকোচ রয়ে গিয়েছে। বুকের ভিতর হু হু এখনো করে। তাই কি না 2 দিন ধরে খাওয়া দাওয়া নেই। ডাইনিংয়ে নানা রকমের খাবার সাজানো। হুর চেয়ে দেখছি শুধু, তবে রুচি আসছে না। জাহিন নরম সুরে বলল। খাবারগুলো পছন্দ হয়নি? চমকালো মেয়েটা। অন্যমনস্ক ছিল বিধায় জাহিনের হঠাৎ বলা কথাগুলো সমস্ত শরীরে কেমন একটা শিরশিরে হওয়ার মতো মনে হলো। জি হয়েছে। তবে খাচ্ছ না কেন? আমার আসলে খেতে ইচ্ছে করছে না। অল্প একটু খাও, আজ সারাদিনেও খাবার খাওয়ার সময় পাবে না। নিচ থেকে পরোটা আর চিজ অমলেট প্লেটে তুলে দিল জাহিন। ওর অমন বিনয় দেখে মেয়েটির বুকের ভিতর উষ্ণ একটা অনুভূতি হলো। সেই সাথেই নিজেকে শাসন করে বোঝালো অতীতের সবকিছু ভুলে গিয়ে এই মানুষটাকে যেন সবটুকু দিয়ে ভালোবাসতে পারে। হুরকে আরও একবার সাজিয়ে গুছিয়ে পুতুলের ন্যায় বসিয়ে রাখা হলো। ও একটু মনমরা হয়েছিল। ঠিক তখনই পাখির মতো উড়ে এলো 2 কিশোরী। তিথি এসেই হুরের গলার আশেপাশে দেখতে লাগলো। ওর এহেন কাণ্ডে বিহবলের মতো চেয়ে রইল হুর। মেকআপে সব ঢেকে গেল নাকি? তিথির কথার জবাবে জুহি বলে, হতেও পারে। সকালে আসা উচিত ছিল। ওদের দুজনার কথার মাঝেই বোকার মতো হুর বলল, তোমরা কিসের কথা বলছো? লাভ বাইট। বলল জুহি। ওর কথায় চোখ বড় বড় করে ফেলল হুর। কেমন একটা লজ্জা লাগছে। তিথি ওর লজ্জা বাড়াতে কানের কাছে ঘেঁষে পড়ল, বলো, তোমার প্রথম রাতের রোম্যান্স কেমন হলো? আমাদের কাছে সব শেয়ার করতে হবে। ভাইয়া খুব রোমান্টিক, রাইট? হুরের যে কি অস্বস্তি হচ্ছে এরকম কথাবার্তায় একদমই অভ্যস্ত নয় সে। ও চোখে দৃষ্টি নত রাখে। তবে এই 2 কিশোরীও থেমে থাকার পাত্রী নয়। নাছোড় বান্দা হয়ে একের পর এক প্রশ্ন করতেই থাকে, অথচ হুর শুধু লজ্জায় মিয়ে যায়। চারপাশ চোখ ভুলাই যদি কাউকে পায় যে তাকে এই 2 কিশোরীর হাত থেকে রক্ষা করবে। কিন্তু হায়, পরিচিত কারোর দেখা মিলল না। তোরা এইভাবে হাসছিস কেন? হুট করে জাহিনের গলাটা শোনা গেল। এতে করে 2 বোন কেমন জড়সড় হলো। ঠিক তারপরেই মেকি হাসি মিশিয়ে তিথি বলল, কিছু না তো। হ্যাঁ ভাইয়া, আমরা এমনি হাসছিলাম। একই সুরে বলল জুহি। এই 2 বোনকে বেশ ভালো করে চেনা আছে জাহিনের। বংশের সবাই এদের দুজনকে দুষ্টু বলেই জানে, তাই এরা এমন হাসছে এ কথা বিশ্বাস করার মতন না। জাহিন ভালো মতোই দুজনকে পরখ করে নিল। এরপর এগিয়ে এসে 2 বোনের চুল টেনে ধরে বলল, আমার সাথে মিথ্যা বলা? ভাইয়া ব্যথা পাই তো, সত্যি এমনি হাসছিলাম। জুহি এমনভাবে বলল কথাটা যেন কান্না করে দেবে। একই সুর ধরল তিথিও। আমরা কিছুই করিনি। বিশ্বাস না হলে ভাবিকে জিজ্ঞেস করো। হুরের দিকে অসহায় নয়নে তাকালো 2 বোনই। ও একটু আমতামতা করে বলল, ব্যথা পাচ্ছে তো, ছেড়ে দেন। এই কথার পরই হাতখানা আলগা করলো জাহিন। অমনি 2 বোন পালিয়ে গেল। ওদের দিকে দৃষ্টি ফিরিয়ে জাহিন বলল, দুটোতেই দুষ্টু। হুর কিছু বলল না। সে উঠে দাঁড়িয়েছিল। পুনরায় নিজের আসনে বসল। ওর ঠিক পাশটায় বসলো জাহিনও। আমি জানি ওরা খুব দুষ্টু। তোমাকে জ্বালিয়েছে? না, চালাইনি। দৃষ্টি নত রেখে বলল হুর। জাহিন মাথা নাড়িয়ে বলল, জ্বালাইনি। তবে কি বলছিল ওরা? এই প্রশ্নে মেয়েটির গলা কেমন শুকিয়ে এলো। কিভাবে বলবে কথাটা? ও একটুখানি অস্বস্তির মধ্যে ডুবে গেল, তবে মিথ্যে বলতে পারল না। আসলে বলছিল আপনি রোমান্টিক কিনা। মেয়েটির নজর অন্যদিকে ঘুরানো, নতুবা এ কথা বলতে পারত না ও। জাহিন ভিতরে ভিতরে হাসলো। কিছুটা কাছাকাছি হয়ে ধীর গলায় বলল, তুমি কি বললে?
হুরের বুকের ভিতর একটা আন্দোলন শুরু হয়েছে। মানুষটার উপস্থিত অনুভব হচ্ছে। ও কেমন শিউরে উঠল। জাহিন পুনরায় বলল, কি হলো, বলনি কিছু? তোমার বর খুব আনরোম্যান্টিক, তাই না? একটা লজ্জায় সে মেয়েটির গাল স্পর্শ করে গেল। ওর এমন মুখশ্রী দেখে শব্দহীন হাসল জাহিন। এই সময়টা ওর জন্য গুরুত্বপূর্ণ। ও মন থেকে চায় এই সুন্দর সময়টা দীর্ঘ হোক, কারো নজর না লাগুক। রুমা তখনও অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। তাহিরের খোঁজ পাওয়া যাচ্ছে না। ছেলেটা কোথায় হারালো কে জানে। ছেলে অন্যায় করে পালালেও মায়ের মন কাঁদতেই থাকে। তিনি এক অসহ্য অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছেন। এই যন্ত্রণা কাউকে বলাও যায় না, আবার সহ্য করাও যায় না। অশান্তির এই মুহূর্তে স্বামীকে খুব মনে পড়ে ওনার। উনি ছুটে আসেন নিজের কক্ষে। একটা চাপা কান্না আটকিয়ে দেওয়ালে টাঙানো স্বামীর বড় ছবিখানা নামিয়ে আনেন। ধুলো যদিও জমেনি, তবু হাত দিয়ে মুছে নেওয়ার মতো করে বললেন, এখন যন্ত্রণা এলো, আমি কেমন করে সব সামাল দিব? আপনি দেখেন না আমি কত বড় বিপদে। কিছু ভালো লাগে না আমার। বুকের ভিতরে যন্ত্রণাটা ধরে রাখতে ব্যর্থ হন তিনি। তাই তো দুটি চোখ পেয়ে ক্রমাগত অশ্রু বর্ষণ হয়। তিনি কাঁদতে থাকেন। অনেকটা সময় কাঁদার পর একজন এসে খাবার দিয়ে যায়। মেয়ের বাড়ি থেকে লোক এসেছে। লোক বলতে হুরের মা আর চাচারা, যারা এতদিন সম্পর্কে রাখার চেষ্টাও করেনি। হুরের বড় ঘরে বিয়ে হওয়াতে দরদ একেবারেই উতলে পড়ার মতো। সমস্ত দায়িত্বের ঘাড়ে নিয়ে নিয়েছে। অসুস্থ মাকে দেখে হুরের বুকের ভিতরটা কান্নাই ভেঙে আসে। ও এগিয়ে এসে মা নামক মানুষটাকে জড়িয়ে ধরে, কেঁদে ফেলে শব্দ করে। এভাবে কাঁদলে আবার মেয়ের স্বাদ নষ্ট হয়ে যাবে তো। দেখি মা, আমার হুরমা, তাকা তো তুই। কাঁদতে কাঁদতে তাকাই হুর। এক অদ্ভুত রূপ খেলা করছে তার মুখশ্রীতে। কিছু মেয়ে থাকে যারা কাঁদলেও সুন্দর লাগে। হুরের বিষয়টাও তেমন। মেয়েটা কাঁদলেও সুন্দর লাগে। দূর থেকে হুরের এই কান্না ভেজা মুখশ্রী দেখতে দেখতে হঠাৎই জিহানের মনে হলো, এই কান্না ভেজা মুখটা সুন্দর লাগলেও বুকের ভিতর কোথাও একটা দর্শন ঘটছে। ও নিজের কাছে শপথ করলো, নিজের সবটুকু দিয়ে এই মেয়েটার জীবন থেকে কান্নার দলগুলোকে একটু একটু করে মুছে দেবে, যাতে কোনো অশুভ ছায়া এসে মেয়েটার চোখে জল না আনতে পারে। কান্না করতে করতে হঠাৎই ভরাট বুদ্ধিদীপ্ত গালে চাপ দাড়িযুক্ত অপূর্ব সুন্দর মানুষটার দিকে নজর যায় হুরের। ও নাক টেনে কান্না থামায়। জিহান এগিয়ে আসে, সালাম জানায়। লতিফার চোখে অশ্রু এসে যায়। তিনি হাত বাড়িয়ে ছেলেটার বাহু স্পর্শ করেন। বাবা, মেয়েটাকে দেখে রেখো। জিহান শুরুতেই কিছু বলে না। ও বরং নজর ঘুরিয়ে হুরের দিকে চায়। কান্নার দমকে মেয়েটির হেঁচকির মতন উঠে গিয়েছে। ছেলেটা অভিযোগের মতন করে বলে, আন্টি, আপনার মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে। সবাই তো ভাববে আমার কাছে সুখে নেই। একদিনেই বোধহয় তিক্ত হয়ে গেছে। লতিফা মেয়ের দিকে নজর ফেরান। চোখ দুটো লাল হয়ে আছে। তিনি একটু শাসনের মতো করে বললেন, তুই তো বোকা, মেয়েটা কিভাবে কাঁদছে, তুমি একটু মানিয়ে নিও বাবা। জিহান হাসে, হুরের দিকে দৃষ্টি রেখেই বলে, কোনো চিন্তা করবেন না আন্টি। কবুল বলার সাথে সাথেই ও আমার দায়িত্ব হয়ে গিয়েছে। এই দায়িত্ব আমি মাথায় তুলে রাখবো। অন্য কেউ কেন, ও চাইলেও এই দায়িত্ব থেকে আমি সরব না, কখনোই না। হুরের ছোট্ট একটা ঘর রয়েছে, তবে বেশ পরিপাটি করে গোছানো। মেয়েটার মাঝে কোনো সংকোচ দেখা যাচ্ছে না। ও খুব যত্নের সাথে জিহানের ব্যাগপত্র তুলে রাখলো। বাইরে থেকে কথা শেষ করে এসে জিহান সেটাই দেখল। সাধারণভাবেই এমন পরিবেশে কখনো তার থাকা হয়নি। একটু অসুবিধা হবে মনে হচ্ছে। ওর মুখশ্রী দেখে হুর শুধালো, কিছু ভাবছেন? ভাবছি তো। কি? তোমার কথা। একটা মৃদু হাসিতে মেয়েটার অধর প্রসারিত হলো। জিহান এগিয়ে এসে খাটে পা তুলে বসলো। একটা বিষয় ভালো, ঘরটার মেঝে পাকা করা, নতুবা মানিয়ে নিতেও খুব কষ্ট হতো। আপনার ব্যাগপত্র ওখানটায় রাখা। ঘরের এক কোণে ছোট্ট একটা পুরাতন স্টিলের আলমারি রয়েছে। সেখানটায় নির্দেশ করলো হুর। জিহানের একবার চোখ বুলিয়ে হুরের দিকে নজর ফেরালো। আমরা এখানে কতদিন থাকবো? প্রশ্ন করলো হুর। জিহানের একই সুরে ধরে বলল, তোমার যতদিন ইচ্ছে হবে। আমার ইচ্ছে। হুম। সত্যিকারের অর্থে কিঞ্চিত অসুবিধা হবে, তবে সেটা প্রকাশ করল না, বরং হেসে বলল। তোমার অসুবিধা হবে? এহেন প্রশ্নে মেয়েটি তবদা খেল যেন।
জবাব দিতে পারল না। জিহান হেসে ফেলল। বোকার মতন কথা বললে অসুবিধা কেন হবে? কেন, আমি কি এই এলাকার মানুষ নই? হলেও আপনি তো এখানে থাকতেন না, শহরেই ছিলেন। তাছাড়া জমিদার বাড়ির কাছে আমাদের এই কুঠিরের ঘর কিছুই না। জিহান কিন্তু জবাব দিল না। ও একটু সময় নিল, তারপর মাথা দোলালো। এহেন আচরণে হুর প্রশ্ন নিয়ে চেয়ে রইল। এবার জিহান বলল, সেটা ঠিক বলেছ। আপনি তাহলে আজকে থেকে কাল চলে যেন, আমি কটা দিন থেকে যাই। মনে হচ্ছে আমাকে তাড়াতে চাচ্ছ, আসলে আমি সেটা বোঝাতে চাইনি। কিন্তু মনে তো হচ্ছে। আপনার সুবিধা হবে ভেবে বলেছি। মাথাটা নত করে বলল ও। জিহান ভালো মতো মেয়েটাকে দেখতে লাগলো। তার থেকে অনেকটা ছোট এই মেয়ে। প্রথম যখন দেখেছিল তখন তো আরও ছোট ছিল, এখন তবু পরিপক্ত একটা ভাব এসেছে। সাধ্য মতন আয়োজন করেছেন লতিফা, তবুও তিনি সন্তুষ্ট হতে পারছেন না। এত এত খাবার দেখে হুর বলল, এত সব কেন করছেন? মেয়ের দিকে তাকিয়ে লতিফা বললেন, বোকার মতো কথা বলছিস কেন? এত সব কোথায়? জমিদার বাড়ির তুলনায় এগুলো কিছু? কিন্তু আমাদের তুলনায় তো অনেক কিছু মা। হুর পুনরায় চোখ বুলালো। দুপুরের খাবারের আয়োজন এত বিশাল যে একটা বড় টেবিলেও জায়গা হবে না। ও মায়ের দিকে সরল চোখে তাকালো। তারপর হুট করেই নজরে এলো মায়ের কানের দিকটায়। সেটা দেখে আটকে উঠল ও। মা, তোমার কানের দুল কোথায়? লতিফা একটু চমকালেন, কানে হাত দিলেন, তারপর আমতা আমতা করে বললেন, আছে, খুলে রেখেছি। হুর যেন বিশ্বাস করতে পারল না, বিশ্বাস করার মতোও না। ও মায়ের দিকে ছলছল নয়নে চাইল। দুলটা বিক্রি করে দিয়েছো? এ কথায় লতিফা মেয়ের দিকে দৃষ্টি ফেরালেন। হাত দ্বারা গাল স্পর্শ করে বললেন, ছেলেটা প্রথমবার এই বাড়িতে এসেছে, একেবারে যা তা তো খাওয়ানো যাবে না। মেয়েটির চোখ থেকে জলের বিন্দু নেমে গেল, টুপ করে পড়ল মেঝেতে। হাতের সাহায্যে দুই চোখ মুছে নিয়ে বলল, এত বড় ঘরে আমাকে বিয়ে কেন দিতে গেলে মা? এমন কেন বলছিস? তুমি আজ দুল বিক্রি করেছো, কাল আবার কি বিক্রি করে খাওয়াবে বলো তো? এমনটা বলতে নেই মা। হুরের কান্নাটা বাড়তে লাগলো। মেয়েকে বুকে টেনে নিল লতিফা। পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুই সুখে থাক মা, কোনো দুঃখ তোকে স্পর্শ না করুক। এ কথার বিপরীতে মেয়েটার বুক যে আরো ভারী হয়। ও হয়তো সুখে থাকবে, তবে কোথাও একটা দোটানা যে রয়েছে। তাহির যখন ফিরবে তখন বিষয়টা কেমন হবে? কিভাবে সবকিছু সামাল দেবে হুর? গোসল করে আসায় হুরকে হুরের মতোই দেখাচ্ছে। এই সময় মেয়েদের অতিরিক্ত স্নিগ্ধ লাগে, সতেজ মনে হয়। মেয়েটি যখন চুলগুলো মুছে নিচ্ছিল, জাহিন তখন মুগ্ধ নয়নে চেয়ে আছে। ফর্সা কোমল পিঠে কিছু পানির বিন্দু জমেছে। চুল মুছে নিয়ে মেয়েটি ঘুরে তাকাতেই দৃষ্টিতে দেখতে পেল। এমনভাবে তাকানোয় লজ্জা এসে ছুঁয়ে গেল তাকে। সেটা খেয়াল করে জাহিন বলল, সরি। তার বিনয় যে কাউকে মুগ্ধ করবে, হুরও এই মানুষটাতে দিনকে দিন মুগ্ধ হচ্ছে। তবে কোথাও একটা বাধা তৈরি হয়। এই বাধা ওর অতীত। ও মাথাটা নত রাখে। এবার চলুন, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ আগে খাবার তৈরি হয়েছিল, তবে হুরের গোসলের জন্য খাওয়াটা আটকে ছিল। জাহিনের বিরোধ ছিল, মেয়েটিকে রেখে সে খাবে না। তাই কিনা গোসল করে আসতে হলো তাকে। শীতল পাটে বিছিয়ে রাখা, সেখানে অনেক অনেক খাবার। লতিফা মিনমিনে সুরে বললেন, কষ্ট নিও না বাবা, এভাবেই খেতে হবে। জাহিনের ঠোঁট প্রসারিত হলো। ও এগিয়ে গিয়ে বসলো শীতল পাটিতে। এভাবে বলবেন না আন্টি, পার্টিতে বসে খাবার খাওয়া আমার বিশেষ পছন্দের। ছোটবেলার কথা স্মরণ হচ্ছে। তবুও জামাই মানুষ তুমি, গরিবের এই। তাকে আটকালো জাহিন, বলল, এভাবে বললে আমি এই বাড়িতে আর আসতে পারবো না আন্টি, লজ্জা লাগবে আমার। ছি বাবা, এ কথা বললো না। তুমি খাবার খেতে বসো। এই হুর, দাঁড়িয়ে কেন? জামাইকে খাবার দে। হুরের যেন টনক নড়ল। ও একটা ঘোরে ডুবে গিয়েছিল। ওর বারবার মনে হচ্ছিল মায়ের কানে দুলের কথা। বিষয়টি মনে হতেই ভিতরটায় তোলপাড় শুরু হয়েছে। কি রে, এখনো দাঁড়িয়ে? দিচ্ছি মা। হুর নিচু হয়ে প্লেট এগিয়ে দিল, তাতে পরিমাণ মতো ভাত তরকারি দিয়ে বলল, আর কিছু দিব? হুম,
খাওয়া শুরু করো বাবা। আপনারা বুঝবেন না? তুমি আগে খাও বাবা, এটা হয় নাকি? আপনারাও বসুন। পরে খাবো আমরা, তুমি শুরু করো। একদমই না। হুর, আন্টির জন্য খাবার দাও তো। না বাবা, তুমি আগে খাও, শুধু শুধু। আপনাদের রেখে আমার গলা দিয়ে খাবার নামবে না আন্টি।